সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলকে স্বাগত জানাচ্ছি আমার ঘরে আমার স্কুল এ নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়ের একাদশ অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম এর ওপর প্রথম ক্লাসে আমি এস.এম. আব্দুল্লাহ ফাতিল। আজকের ক্লাস থেকে আমরা যা যা শিখতে পারবো তা হলো, আজকের ক্লাস থেকে আমরা জীবাশ্ম জ্বালানির ধারণা ব্যাখ্যা করতে পারবো। আমরা দেখব যে পেট্রোলিয়াম জৈব যৌগের মিশ্রণ এ সম্পর্কেও আমরা একটা ধারণা পাবো এবং আমরা একই সাথে পেট্রোলিয়ামের ব্যবহারও কিন্তু জানতে পারবো। তো এই খনিজ সম্পদ জীবাশ্ম এটাকে আমরা ইংরেজিতে কিভাবে জানি? আমরা যখনই যে বিষয়টি পড়বো তার ইংরেজি নামটা কিন্তু জেনে রাখবো। আমরা খনিজ সম্পদকে বলছি মিনারেল রিসোর্সেস এবং জীবাশ্ম এটাকে আমরা বলি ফসিলস। এখন আমরা শুরুতে একটু দেখে নিই আজকে আমরা বই থেকে কোন কোন পার্টগুলো একটু শিখবো। আমরা প্রথমে আলোচনা করব জীবাশ্ম জ্বালানি নিয়ে। এখান থেকে আমরা জানতে পারবো যে জীবাশ্ম কি এবং এই জীবাশ্ম জ্বালানি কিভাবে আমরা পাই, এবং এরপরে আমরা চলে যাব জীবাশ্ম জ্বালানির অন্যতম একটি উপাদান প্রাকৃতিক গ্যাস নিয়ে, যেটি আমরা দৈনন্দিন কাজে বা রান্নাবান্নার কাজে ব্যবহার করে থাকি। এই প্রাকৃতিক গ্যাস সম্পর্কে আমরা আলোচনা করব। এরপরে আজকে আমরা সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পেট্রোলিয়ামের যে উপাদান সেগুলো সম্পর্কে জানব এবং কিভাবে তাদেরকে পৃথকীকরণ করতে হয়। যেহেতু পেট্রোলিয়াম বিভিন্ন যৌগের বিভিন্ন উপাদানের মিশ্রণ বা বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ, তাই আমরা শিখব যে কিভাবে পেট্রোলিয়ামকে আমরা পরিশোধন করতে পারি এবং যেই যে বিভিন্ন উপাদানের কথা বলছি এই বিভিন্ন উপাদানকে আমরা কিভাবে পৃথক করতে পারি সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তো চলো আমরা আজকে আমাদের মূল আলোচনায় চলে যাই। আজকে আমাদের আলোচনার প্রথম যে বিষয় সেটি হচ্ছে জীবাশ্ম জ্বালানি। তো জীবাশ্ম জ্বালানিকে আমরা ইংরেজিতে জানি ফসিল ফুয়েলস নামে। এখন এই জীবাশ্ম জ্বালানি নিয়ে যখনই আমরা কথা বলতে যাব আমাদেরকে আগে বুঝতে হবে যে জীবাশ্ম কি। তো জীবাশ্মর যে সংজ্ঞা বা জীবাশ্ম কাকে বলে, আমরা যদি এটার উত্তর করতে চাই আমরা এভাবে বলতে পারি যে বহু প্রাচীন কাল ধরে উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহের যে দেহাবশেষ মাটির নিচে পাওয়া যায় তাকে আমরা বলছি জীবাশ্ম। এখন মাটির নিচে দেখে কিভাবে পাওয়া যায়, মানে জিনিসটা আমরা আরেকটু যদি বোঝার চেষ্টা করি। তোমরা একটু বলো তো, আজকে আমরা দুনিয়াটাকে যেভাবে দেখি, আজকে আমাদের ঢাকা শহরকে আমরা যেভাবে দেখি বা আমরা যে যে এলাকায় থাকি, আমরা আমাদের সারাউন্ডিংস, আমরা আমাদের পরিবেশটাকে যেরকম দেখি, সবসময় কি এরকম ছিল? সবসময় কিন্তু এরকম ছিল না। আজ থেকে আমরা যদি অনেক বছর আগে, শত শত মিলিয়ন বছর আগের কথা চিন্তা করি, তাহলে আমাদের এই দুনিয়াটা কিন্তু বন জঙ্গল, নিচু জলাভূমি, সমুদ্র এগুলোতেই পরিপূর্ণ ছিল। আমরা এই ক্ষেত্রে একটি যুগের কথা বলতে পারি, কার্বনিফেরাস পিরিয়ড বা কার্বনিফেরাস যুগ। এখন এই যুগের কথা আমি কেন বলছি, এটার একটাই উদ্দেশ্য, এই কার্বনিফেরাস যুগের অর্থ হচ্ছে কার্বন উৎপাদক বা কয়লা উৎপাদক বা অঙ্গার উৎপাদক, যে নামেই ডাকি না কেন আমরা কিন্তু বুঝতে পারছি। আমি যদি ইংরেজি নামটার দিকে তাকাই তাহলে বলছি কার্বনিফেরাস, কার্বন আছে, আবার বাংলা অর্থগুলোও কিন্তু আমি বলছি কি কার্বন উৎপাদক বা কয়লা উৎপাদক। তো কয়লার প্রধান উপাদান কিন্তু কার্বনই। তাহলে ঘুরে ফিরে এই যে আমরা কার্বনের কথা বলছি, আমরা মনে রাখবো যে আমরা যে জীবাশ্ম জ্বালানির কথা বলছি বা জীবাশ্ম নিয়ে যখনই আমরা পড়াশোনা করতে যাব আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা কার্বন বা কার্বন থেকে সৃষ্ট বিভিন্ন যৌগ নিয়েই কিন্তু পড়াশোনা করব। প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি এই গাছপালা বা প্রাণীর কথা যে বলছি কিংবা সমুদ্রের মধ্যে যে অণুজীবগুলো থাকে, এরা যখনই কি হচ্ছে যে মারা যাচ্ছে, তো তাদের এই মৃতদেহের উপরে কিন্তু দীর্ঘদিন ধরে কি হচ্ছে বালির আস্তরণ পড়ছে এবং এগুলো এক সময় দেখা যাচ্ছে যে পাললিক শিলায় রূপান্তরিত হয়। কারণ দীর্ঘদিন তারা কি পড়ে থাকছে, তাদের উপর মাটির আস্তর পড়ছে, তার উপরে আবার পলির আস্তরণ পড়ছে এবং এভাবে সময়ের বিবর্তনে তারা কি হচ্ছে যে মাটির গভীর থেকে গভীরে চলে যাচ্ছে। তাহলে যেটা হচ্ছে আমরা দেখতে পাই যে এই যে এত যে নিচে মাটির গভীরে থাকছে, এখানে কিন্তু বায়ুর প্রবেশের কোনো সুযোগ নাই। তাহলে এই বায়ুর অনুপস্থিতিতে তারা কিন্তু দীর্ঘদিন থাকছে, বছরের পর বছর, প্রায় শত শত মিলিয়ন বছর তারা যখন এভাবে থাকছে, এখানে একই সাথে কি কাজ করছে? উচ্চ তাপমাত্রা এবং উচ্চ চাপ। এই উচ্চ তাপমাত্রা উচ্চ চাপে আবার বায়ুর অনুপস্থিতির কারণে এদের মধ্যে কি ভৌত রাসায়নিক পরিবর্তনও কিন্তু সাধিত হচ্ছে। তাহলে এই যে উচ্চ তাপমাত্রা উচ্চ চাপে বায়ুর অনুপস্থিতিতে এই ভৌত রাসায়নিক পরিবর্তনের কারণে এই উদ্ভিদ প্রাণীর মৃতদেহের যে দেহাবশেষ, যাদেরকে আমরা বললাম জীবাশ্ম, এই জীবাশ্ম থেকে তখন কিন্তু জীবাশ্ম জ্বালানির সৃষ্টি হয়। তাহলে এই যে জীবাশ্ম জ্বালানি, এই জীবাশ্ম জ্বালানি পরে আমরা কি করি? আমরা আহরণ করি খনি থেকে বা আমরা জমি নিষ্কাশনের মাধ্যমে কিন্তু এগুলো আহরণ করতে পারি। এখন এই জীবাশ্ম জ্বালানি রূপে আমরা যে কয়লা, পেট্রোলিয়াম তেল বা প্রাকৃতিক গ্যাস পাই,
এদের গঠনের পেছনে কিন্তু 4টি উপাদান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেগুলো হচ্ছে অর্গানিক ম্যাটার, যেটাকে আমরা বলছি যে কি কি ধরনের উদ্ভিদ বা প্রাণীর মৃতদেহ আমরা পাই। এরপরে আমরা দেখব যে সময় সময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আমরা দেখছি যে শত শত মিলিয়ন বছর এরা কি করছে, মাটির নিচে চাপা থাকছে। মাটির নিচে, বালুর নিচে চাপা থাকার কারণে দেখলাম যে বায়ুর অনুপস্থিতিতে তারা বিভিন্ন ভৌত রাসায়নিক পরিবর্তনের সম্মুখীন হচ্ছে। এরপরেই কিন্তু কি জীবাশ্ম জ্বালানির সৃষ্টি হচ্ছে। এরপরে আমরা দেখব যে উচ্চ চাপ এবং সর্বশেষ উচ্চ তাপমাত্রা, এই দুটো বিষয়ে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত এই জীবাশ্ম জ্বালানির গঠনের পেছনে। এরপর আমরা চলে যাব পেট্রোলিয়াম তেল। আমরা মনে রাখবো যে ছোট ছোট যে অর্গানিজম, স্মল যে অর্গানিজমগুলো আছে, বা আমরা যে নিচু জলাভূমিতে যে মাইক্রো অর্গানিজমের কথা বলেছিলাম, সেই মাইক্রো অর্গানিজমের সাথে আমার জুওপ্লাঙ্কটন বা ফাইটোপ্লাঙ্কটন, মানে জলজ যে প্রাণী আছে, বা ফাইটোপ্লাঙ্কটন বলতে আমরা কি বুঝি, যে এক ধরনের শৈবাল। তাহলে এই যে ছোট ছোট যে অর্গানিজমের কথা বললাম, সেগুলোর সাথে আমি ফাইটোপ্লাঙ্কটনের কথা বলছি, একই সাথে আমি জুওপ্লাঙ্কটনের কথা বলছি। এই সব ধরনের উপাদান কি করে, উচ্চ চাপে এবং উচ্চ তাপমাত্রায় মাটির 1000 ফুট নিচে কি খুব সহজে কি হয়, ডিকম্পোজ হয়, এবং এই উপাদানগুলো মিলেই কিন্তু আমরা কি পাই, পেট্রোলিয়াম তেল। এরপরে আমরা সর্বশেষ যে জিনিসটা জানবো সেটি হচ্ছে প্রাকৃতিক গ্যাস। মজার বিষয় হচ্ছে প্রাকৃতিক গ্যাসের উপাদান কিন্তু পেট্রোলিয়াম তেলের মতোই। পেট্রোলিয়াম তেলের যে উপাদানগুলো আছে, সেই উপাদানগুলো যদি আরো তাপ এবং আরো চাপের সংস্পর্শে আসে, আরো বছরের পর বছর যদি এভাবে কি বিয়োজিত হয়, তাহলে আমরা দেখবো যে তারা প্রাকৃতিক গ্যাসে রূপান্তরিত হচ্ছে। সুতরাং আমরা এই জন্যই বলে থাকি যে প্রাকৃতিক গ্যাস কিন্তু পেট্রোলিয়ামের সাথে মিশে থাকে। আমরা যখন পেট্রোলিয়ামকে কোনো খনি থেকে উত্তোলন করতে যাব, অনেক সময় দেখা যায় আমরা এভাবে বলে থাকি যে প্রাকৃতিক গ্যাস কি পেট্রোলিয়ামকে উপরের দিকে চাপ দেয়, বা পেট্রোলিয়ামের সাথে কিন্তু প্রাকৃতিক গ্যাসও মিশ্রিত থাকে। আমরা দেখলাম যে পেট্রোলিয়াম কিভাবে গঠিত হয়, এবং এই পেট্রোলিয়ামের যেই উপাদানগুলো বছরের পর বছর মাটির নিচে চাপা পড়ে থাকে, তারা বায়ুর অনুপস্থিতিতে এবং উচ্চ তাপমাত্রায় উচ্চ চাপে কি হয়, তারা একটা সময় পেট্রোলিয়ামে রূপ নেয়। এবং এই ধারা যদি অব্যাহত থাকে, তাহলে পরবর্তীতে আমরা কি পাই, প্রাকৃতিক গ্যাস পাই। সুতরাং আমরা দেখতে পাই যে জীবাশ্ম জ্বালানির যে মূল উপাদান সেটি কি, কার্বন ও কার্বনের যৌগ। এ পর্যায়ে আমরা আলোচনা করব প্রাকৃতিক গ্যাস নিয়ে, যাকে আমরা ইংরেজিতে বলি ন্যাচারাল গ্যাস। এখন প্রাকৃতিক গ্যাসে কি কি উপাদান থাকে, আমরা ইতিমধ্যে আলোচনা করে এসেছি যে প্রাকৃতিক গ্যাস বলতে মিথেনকে নিয়েই আমরা কিন্তু বেশি কথা বলে এসেছি। কেন? কারণ আমরা দেখব যে প্রাকৃতিক গ্যাসে মিথেন 80 ভাগ, শতকরা 80 ভাগ পরিমাণে থাকে। এখন এই মিথেনের সংকেতটা যদি আমরা দেখি CH4, আমরা সাথে গাঠনিক সংকেতটাও দেখলাম যে একটি কার্বনের সাথে 4টি হাইড্রোজেন পরমাণু যুক্ত সমযোজী বন্ধন দ্বারা। এরপরে আমরা যদি অন্য উপাদান দেখি, যেমন ইথেন আছে শতকরা 7 ভাগ। আমরা এরপরে চলে যাচ্ছি প্রোপেন, আমরা দেখতে পাচ্ছি শতকরা আছে 6 ভাগ। আমরা এরপরে বিউটেন এবং আইসোবিউটেন লিখেছি 4 ভাগ, এবং সর্বশেষ আমরা দেখছি পেন্টেন, যার পরিমাণ হচ্ছে 3 ভাগ। এখন মজার বিষয় হচ্ছে আমরা বাংলাদেশে যে প্রাকৃতিক গ্যাস পাই, সেই প্রাকৃতিক গ্যাসে কিন্তু আমার ডমিনেন্ট হচ্ছে মিথেন, সবচেয়ে বেশি পরিমাণে থাকে হচ্ছে মিথেন, এবং সেটি হচ্ছে প্রায় 99.99%। তবে সাধারণভাবে যদি আমরা বলি, প্রাকৃতিক গ্যাসে এই উপাদানগুলোও কিন্তু থাকে, এবং এই উপাদানগুলোর যে শতকরা পরিমাণ সেটাও কিন্তু আমরা মনে রাখবো। এই পর্যায়ে আমরা পেট্রোলিয়ামের উপাদানসমূহ ও তাদের পৃথকীকরণ নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যে কিন্তু জেনে এসেছি যে পেট্রোলিয়াম মাটির অনেক গভীরে, প্রায় 5000 ফুট বা আরও গভীরে থাকতে পারে, এবং তাদের সাথে কিন্তু প্রাকৃতিক গ্যাসও থাকার সম্ভাবনা থাকে। যেমন বাংলাদেশের হরিপুর গ্যাস ক্ষেত্রেই কিন্তু আমরা দেখেছি যে পেট্রোলিয়ামের সাথে কিন্তু প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গেছে। তাই যখনই আমি কূপ খনন করব, আমরা দেখব যে প্রাকৃতিক গ্যাস পেট্রোলিয়ামকে উপরিভাগে, ভূপৃষ্ঠের উপরিভাগে উঠে আসতে সাহায্য করে। এখন এই যে খনি থেকে আমরা যে পেট্রোলিয়ামটা উত্তোলন করি, এটি কিন্তু অপরিশোধিত, বা যাকে আমরা বলি ক্রুড অয়েল। এটি কিন্তু অস্বচ্ছ, এবং এর ভিতরে সালফারের নানান ধরনের পদার্থ থাকে, যা কিন্তু দুর্গন্ধের সৃষ্টি করে। তো এই যে মাটির গভীর থেকে আমরা যে পেট্রোলিয়াম পাচ্ছি, যেটাকে আমরা বলছি অপরিশোধিত, বা ইংরেজিতে বলছি ক্রুড অয়েল। তো এই ক্রুড অয়েল কিন্তু আবার বিভিন্ন ধরনের হাইড্রোকার্বনের মিশ্রণ। এখন এই হাইড্রোকার্বন বলতে কি বোঝায়? হাইড্রোকার্বন বলতে আমরা বোঝাচ্ছি হাইড্রোজেন এবং কার্বন। হাইড্রোকার্বন নামটা শুনলে কিন্তু আমরা বুঝতে পারছি যে এই ধরনের যৌগে কারা থাকবে, হাইড্রোজেন এবং কার্বন। এখন এই হাইড্রোকার্বন
যে মিশ্রণ আমি বললাম, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের হাইড্রোকার্বন থাকতে পারে এবং আমি যে বিভিন্ন ধরনের উপাদান পাবো বা বিভিন্ন ধরনের যে যৌগগুলো পাবো তাদের কিন্তু ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য থাকবে এবং এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তাদের বয়লিং পয়েন্টস বা স্ফুটনাঙ্কও কিন্তু আলাদা। আমরা দেখব যে উচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট কিছু যৌগ পাবো, আবার নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট কিছু যৌগ পাবো। এখানে আমরা একটা জিনিস মনে রাখবো যে হাইড্রোকার্বন, তো হাইড্রোকার্বনের অণুগুলো যদি বৃহদাকার হয়, যেমন আমি যদি কার্বন শিকল নিয়ে কথা বলি, যেমন আমি যদি মিথেনের কথা বলি, তো আমি যদি ইথেনের গাঠনিক সংকেত দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে এর কার্বন শিকল খুবই ছোট, মাত্র 2টো কার্বন আছে। যার কার্বন শিকল যত দীর্ঘ হবে সেই যৌগে আমার কার্বন পরমাণুও কি বেশি হবে। যেমন আমি যদি বিউটেনের কথা বলি, তাহলে বিউটেনে কি মাত্র 4টি কার্বন আছে, কার্বন শিকলগুলো কিন্তু অনেক ছোট। কিন্তু কোনো যৌগে যদি কার্বন পরমাণুর সংখ্যা হয় 25 থেকে 30টার মতো, তাহলে আমরা কিন্তু বুঝতে পারছি যে কার্বন শিকল কিন্তু অনেক বড় হবে। তাহলে কার্বন শিকল যত বড় হবে ততই কি তাদের স্ফুটনাঙ্ক বেশি হবে। আমরা এটা যদি একটু বোঝার চেষ্টা করি যে কার্বনের যেই চেইন, কার্বনের যে শিকল, এটি যত বড় হবে আমার সেই যৌগে কার্বন পরমাণুর সংখ্যা বেশি। এবং আমরা কিন্তু পড়ে এসেছি যে সমযোজী যৌগে অণুসমূহের মধ্যে পরস্পরের যে আকর্ষণ তাকেই আমরা কি বলি, আন্তঃআণবিক শক্তি। এখন এই ইন্টারমলিকুলার ফোর্স বা আন্তঃআণবিক শক্তি হাইড্রোকার্বনের মধ্যে কিভাবে কাজ করে আমরা দেখব যে অণু যদি অনেক বড় হয় তাহলে এই বড় বড় অণুসমূহের মধ্যে, অর্থাৎ কার্বন চেইন যত বড় হবে, কার্বন শিকল যত বড় হবে, এই দীর্ঘ কার্বন শিকল বিশিষ্ট যে যৌগগুলো আছে তাদের যৌগে যেই অণুগুলো আছে তাদের পরস্পরের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স কিন্তু অনেক বেশি। এখন এই ইন্টারমলিকুলার ফোর্স যদি অনেক বেশি হয় তাহলে খুব সহজে আমরা অনুমান করতে পারছি যে তাদেরকে ভাঙতে কি আবার অনেক শক্তি দিতে হবে, অনেক তাপমাত্রা লাগবে, অর্থাৎ স্ফুটনাঙ্ক কি অনেক বেশি হবে। একইভাবে আমরা যদি ছোট কার্বন শিকল বিশিষ্ট কোনো একটি যৌগ নিই, যেমন আমি যদি প্রোপেনের কথা বলি, আমি যদি বিউটেনের কথা বলি, তাহলে আমরা দেখব এদের মধ্যে এই যৌগগুলোতে ভিন্ন ভিন্ন অণুর মধ্যে যে ইন্টারমলিকুলার ফোর্স বা আন্তঃআণবিক যে শক্তির কথা বলছি তার পরিমাণ কিন্তু খুবই নগণ্য হয়। ফলে খুব সহজেই আমরা সেই আকর্ষণ শক্তি বা ইন্টারমলিকুলার ফোর্সকে ভাঙতে পারি এবং খুব অল্প তাপমাত্রায় সেই কাজটি করা সম্ভব। অর্থাৎ তাদের স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট কিন্তু অনেক কম হয়। সুতরাং আমরা একটা জিনিস মনে রাখলাম যে স্ফুটনাঙ্ক বেশি কাদের, যেই সকল যৌগে কার্বন পরমাণুর সংখ্যা বেশি, কার্বন শিকল অনেক লম্বা বা অনেক দীর্ঘ হয়, এবং স্ফুটনাঙ্ক কম কাদের, যাদের কি হচ্ছে যে আমার কার্বন পরমাণুর সংখ্যা কম বা কার্বন শিকলগুলো কি ছোট হচ্ছে। এখন এই ছোট কার্বন শিকল বিশিষ্ট বা দীর্ঘ কার্বন শিকল বিশিষ্ট বিভিন্ন ধরনের হাইড্রোকার্বনের মিশ্রণই কিন্তু আমার এই ক্রুড অয়েল। তাহলে এই ক্রুড অয়েলকে যখন আমরা বিভিন্ন উপাদানে পৃথককরণ করতে যাব, আমরা এই প্রক্রিয়াটাকে বলি হচ্ছে আংশিক পাতন। এই আংশিক পাতন প্রক্রিয়ার মাধ্যমে আমরা বিভিন্ন বিভিন্ন উপাদানে ক্রুড অয়েলকে পৃথক করব। তাহলে এই আংশিক পাতন কি? এই আংশিক পাতনও কিন্তু এক ধরনের পাতন। আমরা যদি একটু পাতন নিয়ে কথা বলতে চাই, আমরা সকলেই জানি পাতন কি। পাতন হচ্ছে তরলের বাষ্পীভবন যোগ বাষ্পের ঘনীভবন। এইভাবে আমরা পাতন প্রক্রিয়াটার ধারণা নিলাম যে পাতন মানে হচ্ছে কি, আমার কোনো একটা মিশ্রণে বা কোনো একটা দ্রবণ থেকে আমরা দ্রাবককে কি করব, প্রথমে বাষ্পীভবন করব এবং পরবর্তীতে ওই বাষ্পের ঘনীভবন করে আমরা আবার সেই তরল উপাদানটাকে সংগ্রহ করব। এই আংশিক পাতনও এক ধরনের পাতন। পার্থক্য এখানেই যে আমরা এখানে অংশ কলাম ব্যবহার করি এবং এই অংশ কলামই কিন্তু বাষ্পকে ঘনীভূত করে তরলে পরিণত করে। কিভাবে, সেই বিষয়টি এবার আমরা জানব। এখন আমরা যদি একটু গঠনটা দেখি, আমরা দেখব যে এখানে বিভিন্ন ট্রে আছে যেগুলোতেই কি আমার বাষ্প ঘনীভূত হয়ে তরলে পরিণত হয় এবং সেখানে তরলগুলো সেখানেই জমা হয়। এবং এখানে আমরা যে ঢাকনার মতো যে অংশগুলো দেখতে পাচ্ছি এগুলোকে আমরা বলি বাফল ক্যাপ। আমরা যখন ক্রুড অয়েলকে প্রায় 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করে সেই বাষ্পটা কোনো একটি চেম্বারের মাধ্যমে অংশ কলামে প্রবেশ করব। সুতরাং যেহেতু আমি বাষ্পকে প্রবেশ করাচ্ছি, বাষ্পের ধর্ম কি উপরের দিকে ওঠা, সুতরাং অণুগুলো ক্রুড উত্তপ্ত গ্যাসীয় যে ক্রুড অয়েল সেই অণুগুলো ধীরে ধীরে কি উপরের দিকে উঠতে থাকবে এবং এই ধীরে ধীরে উপরের দিকে যখন উঠতে থাকবে তখন এই বাফল ক্যাপগুলো সেই অণুগুলোর চলাচল বা উপরের দিকে উঠার যে গতি সেটাকে ধীর করে দেয়। ফলে এই বাফল ক্যাপ তখন কি করে, সেই অণুগুলোকে ঘনীভূত করে তরলে পরিণত করে এবং সেই তরলগুলোই কিন্তু এই ট্রেগুলোতে জমা হয় এবং পরবর্তীতে আমরা সেগুলোকে সংগ্রহ করি। এখন এই চেম্বারের মধ্যে আমি যে গ্যাসীয় উত্তপ্ত ক্রুড অয়েল চালনা করলাম, আমরা দেখব যে
এই ক্রুড অয়েল থেকে কিছু উপাদান আমরা পাবো যাদের কার্বন শিকল অনেক দীর্ঘ বা স্ফুটনাঙ্ক অনেক বেশি। তো সেই উপাদানগুলো আমরা খুব শীঘ্রই পাবো বা সবার আগে পাবো। কারণ কি? কারণ নিচের দিকে তাপমাত্রা বেশি থাকে, তাই উচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট যে যৌগ বা যাদের কার্বন পরমাণু সংখ্যা, যাদের অণুতে কার্বন পরমাণু সংখ্যা বেশি, তারাই কিন্তু আগে ঘনীভূত হয়ে তরলে পরিণত হচ্ছে এবং আমরা এই বিটুমেনটা সাথে সাথে কি সংগ্রহ করে ফেলি। তাহলে আমরা দেখলাম যে ক্রুড অয়েলকে আমরা যখনই অংশ কলামে প্রবেশ করাচ্ছি, সাথে সাথে কি আমার যে বড় অণুগুলো আছে যাদের স্ফুটনাঙ্ক বেশি, তারা এই নিচের অংশে কি ঘনীভূত হয়ে তরলে পরিণত হচ্ছে এবং বাকি যে অণুগুলো আছে তারা ধীরে ধীরে উপরের দিকে উঠতে শুরু করে এবং যত উপরের দিকে যাচ্ছি ততই কি আমার তাপমাত্রা কম। এবং এই যে অণুগুলো ধীরে ধীরে উপরের দিকে যেতে থাকে, এই বাফল ক্যাপগুলো যে আছে বা ঢাকনার মতো যে গঠনগুলো আছে, তারা কিন্তু বাষ্পের উপরের দিকে ওঠার হার কমিয়ে দেয়। ফলে কি হয়, স্ফুটনাঙ্ক অনুযায়ী বিভিন্ন ট্রেতে আমার কি হচ্ছে, ভিন্ন ভিন্ন উপাদানগুলো ঘনীভূত হয়ে তরলে পরিণত হচ্ছে। আর যাদের স্ফুটনাঙ্ক যত কম তারা কিন্তু ততই কি উপরের দিকে উঠতে পারছে। কিছু অণু আছে যাদের স্ফুটনাঙ্ক এতই কম যে তারা গ্যাসীয় অবস্থায় থেকে যায় এবং আমরা যদি দেখি যে তাদেরকে আমরা গ্যাস হিসেবেই সংগ্রহ করি, যেমন পেট্রোলিয়াম গ্যাস বা যেটাকে আমরা বলি এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। আমরা কিন্তু ইদানিংকালে রান্না বান্নার কাজে দেখবো যে এই সিলিন্ডার বা বোতলজাত যেটাকে আমরা বলি, সেই গ্যাসকে আমরা কিন্তু রান্নার কাজে ব্যবহার করে থাকি। এই জন্য একে বোতলজাত গ্যাসও বলা হয় বা ইংরেজিতে বলা হয় বটল গ্যাস। এবং এটির আরেকটি নাম আমরা কি জানলাম? এলপিজি। সুতরাং আমরা জানলাম যে ক্রুড অয়েল, যেটাকে আমরা বলছিলাম যে অপরিশোধিত, যেখানে সালফারের বিভিন্ন যৌগ থাকে যা কিনা অস্বচ্ছ এবং বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ। তো এখানে আমরা যে ভিন্ন ভিন্ন পদার্থের নাম লিখেছি, এরা কিন্তু প্রত্যেকেই হাইড্রোকার্বন, অর্থাৎ হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত যৌগ। এবং এই হাইড্রোকার্বন মিশ্রণগুলোকেই আমরা কি বলছি, যে পেট্রোলিয়ামে বিভিন্ন উপাদানের যে পৃথকীকরণ, আমরা এই আংশিক কলামের মাধ্যমে বা আংশিক পাতনের মাধ্যমে এভাবে কি করি, পেট্রোলিয়ামকে বিভিন্ন উপাদানে বা বিভিন্ন হাইড্রোকার্বনে এভাবেই পৃথক করে থাকি। এবং আংশিক কলামের উপরের দিকে আমার পেট্রোলিয়ামের উপাদানগুলোর মধ্যে যারা ছোট ছোট হাইড্রোকার্বন অণু, যেমন প্রোপেন বা বিউটেন, এদেরকে আমরা কি করি, এদেরকে আমরা আলাদা করতে পারি। আবার সবচেয়ে নিচের দিকে দেখলাম যে স্ফুটনাঙ্ক অনেক বেশি হওয়ার কারণে যে দীর্ঘ কার্বন চেইন বিশিষ্ট বা যে কার্বন পরমাণু সংখ্যা বেশি, এই ধরনের যে হাইড্রোকার্বনের অণুগুলো আছে সেগুলো আমরা কলামের নিচের দিকে থেকে সংগ্রহ করতে পেরেছি। এবার আমরা এই ভিন্ন ভিন্ন উপাদান সম্পর্কে একটু জানার চেষ্টা করব। আমরা যদি প্রথমে দেখি যে পেট্রোলিয়াম গ্যাস কি, সেই এলপিজি বা পেট্রোলিয়াম গ্যাস নিয়ে আমরা কথা বলছি। আমরা মনে রাখবো যে এদের স্ফুটনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। এই অংশে যে হাইড্রোকার্বনগুলো থাকে তাদের অণুতে কার্বন পরমাণু সংখ্যা হতে পারে 1 থেকে 4টি পর্যন্ত। এবং আমরা এটাও মনে রাখবো যে পেট্রোলিয়াম গ্যাস এর পরিমাণ কত পার্সেন্ট থাকে, মানে পেট্রোলিয়ামে এই পেট্রোলিয়াম গ্যাসের পরিমাণ থাকে 2%। এরপরে আমরা যে উপাদানটি পেয়েছিলাম সেটি হচ্ছে গ্যাসোলিন বা পেট্রোল। আমরা মনে রাখবো যে এই অংশে যে হাইড্রোকার্বনগুলো থাকে সেখানে কার্বন সংখ্যা হয় 5 থেকে 10টি, অর্থাৎ যে হাইড্রোকার্বন পাবো আমরা এই অংশে তাদের অণুতে কার্বন পরমাণুর সংখ্যা থাকে হচ্ছে 5 থেকে 10টি এবং এদের স্ফুটনাঙ্ক থাকে হচ্ছে 21 ডিগ্রি থেকে 70 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এবং আমরা মনে রাখবো যে পেট্রোলিয়ামে এই গ্যাসোলিনের শতকরা পরিমাণ হচ্ছে 5 ভাগ। এরপরে আমরা চলে যাই ন্যাপথা। আমরা মনে রাখবো যে ন্যাপথা কিন্তু ওষুধ শিল্পে বা পেট্রোকেমিক্যাল শিল্পের একটি গুরুত্বপূর্ণ উপাদান, যেখান থেকে আমরা ডিটারজেন্ট, লুব্রিকেন্ট বা পলিমার উৎপন্ন করতে পারি। এবং এই পলিমার সম্পর্কে কিন্তু আমরা এই ক্লাসের পরবর্তী অংশে আলোচনা করব। এবং আমরা মনে রাখবো যে এই ন্যাপথাতে বা এই অংশে যে হাইড্রোকার্বনগুলো থাকে তাদের মধ্যে কার্বন পরমাণুর সংখ্যা থাকে 7 থেকে 14টি। আমরা স্ফুটনাঙ্কের সীমাটা মনে রাখবো, সেটা হচ্ছে 71 ডিগ্রি থেকে 120 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এবং পেট্রোলিয়ামে এই ন্যাপথার পরিমাণ থাকে শতকরা 10 ভাগ। আমরা এরপরে যে উপাদানটি নিয়ে কথা বলবো সেটি হবে কেরোসিন। এবং আমরা সকলেই কিন্তু জানি যে জেট ইঞ্জিনের জ্বালানি হিসেবে আমরা এই কেরোসিনকেই ব্যবহার করি এবং পেট্রোলিয়ামে এই কেরোসিনের শতকরা পরিমাণ হচ্ছে 13 ভাগ। আমরা স্ফুটনাঙ্কের সীমা কিন্তু মনে রাখবো, সেটি হচ্ছে 121 ডিগ্রি সেলসিয়াস থেকে 170 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এবং এই কেরোসিন অংশে যে হাইড্রোকার্বন থাকে তাদের অণুতে কার্বন পরমাণুর সংখ্যা 11 থেকে 16টি পর্যন্ত হতে পারে। এরপরে আমরা যে উপাদানটি দেখতে পাই সেটি হচ্ছে ডিজেল তেল, যেখানে কার্বন পরমাণুর সংখ্যা 17 থেকে 20টি পর্যন্ত হতে পারে এবং এর স্ফুটনাঙ্ক হচ্ছে 171 থেকে 270 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আমরা এরপরে চলে যাব প্যারাফিন মোম।
এবং আমরা দেখব যে 271 ডিগ্রি সেলসিয়াস থেকে 340 ডিগ্রি সেলসিয়াস এই সীমাই হচ্ছে তাদের স্ফুটনাঙ্ক সীমা। এবং এই অংশে যে হাইড্রোকার্বনগুলো থাকে সাধারণত তাদের অণুতে 20 থেকে 30টি কার্বন পরমাণু থাকে। এবং বিভিন্ন বিভিন্ন টয়লেট্রিজ বা ভ্যাসলিন তৈরিতে কিন্তু এই প্যারাফিন মোম ব্যবহার করা হয়। অনেক সময় বিভিন্ন আসবাবপত্র চকচক করতেও কিন্তু আমরা এই প্যারাফিন মোমের ব্যবহার করে থাকি। সর্বশেষ আমরা যে উপাদান নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পিচ। আমরা দেখব যে স্ফুটনাঙ্ক হচ্ছে 340 ডিগ্রি সেলসিয়াস থেকে তার উপরে হতে পারে এবং এই অংশে যে হাইড্রোকার্বন থাকে সেই হাইড্রোকার্বনের অণুতে কার্বন পরমাণুর সংখ্যা 30-এর বেশি পর্যন্ত হতে পারে। এবং রাস্তা তৈরিতে কিন্তু এর ব্যাপক ব্যবহার দেখা যায়। একই সাথে আমরা দেখব যে আমাদের বাড়ির ছাদ ওয়াটারপ্রুফ করতেও কিন্তু অনেক সময় এটি ব্যবহার করা হয়ে থাকে। সুতরাং আজকের ক্লাস থেকে আমরা কি কি শিখলাম? আজকের ক্লাস থেকে আমরা জানলাম জীবাশ্ম কি, এবং একই সাথে আমরা জানলাম যে জীবাশ্ম জ্বালানি কিভাবে তৈরি হয়। এরপরে আমরা প্রাকৃতিক গ্যাস সম্পর্কে জেনেছি এবং প্রাকৃতিক গ্যাসের যে প্রধান প্রধান উপাদান সেগুলো সম্পর্কে কিন্তু আমরা জেনেছি। এবং সর্বশেষ আমরা আলোচনা করেছি যে পেট্রোলিয়াম, যা কিনা বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ, এবং আংশিক পাতনের সাহায্যে আংশিক কলামে কিভাবে এই বিভিন্ন উপাদানকে পৃথক করা যায়, এবং এই পেট্রোলিয়ামের কিন্তু বিভিন্ন ধরনের ব্যবহারও আমরা জেনেছি। এবং এই পেট্রোলিয়ামকে যে আমরা বিভিন্ন উপাদানে ভাগ করেছি সেই ভিন্ন ভিন্ন উপাদানের ব্যবহার সম্পর্কেও কিন্তু আমরা একটা ধারণা পেয়েছি। তোমাদের জন্য কিছু বাড়ি কাজ দেওয়া থাকলো। প্রশ্নটি একটু দেখে নিই। পেট্রোলিয়ামে আংশিক পাতনের ফলে বিভিন্ন তাপমাত্রা সীমায় বিভিন্ন অংশ পাওয়া যায়, ব্যাখ্যা করো। আমি বিশ্বাস করি পর্যাপ্ত অনুশীলনের মাধ্যমে তোমরা এই বাড়ির কাজগুলো সমাধান করতে পারবে। এবং তোমরা অবশ্যই স্কুল খোলার পর এগুলো তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে জমা দিবে। এগুলো কিন্তু তোমাদের ধারাবাহিক মূল্যায়নে যুক্ত হবে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। তোমরা যদি এই ক্লাসটি পুনরায় করতে চাও তাহলে চোখ রাখো আমার ঘরে আমার স্কুল এর অফিসিয়াল ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।